হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফিজিক্সের সম্পূর্ণ নতুন একটা অধ্যায়, ফোর্স বা বল, যেটা ফিজিক্সের মূল আকর্ষণীয় একটা অধ্যায়। এই লেকচারে আমরা নিউটনের প্রথম সূত্র এবং বল নিয়ে আলোচনা করব। সো নোট খাতা কলম নিয়ে উপরে সুন্দরভাবে টাইটেল লাগাও, ফোর্স বা বল। বল না মাহি বল না। আচ্ছা, ফোর্স প্রথমে আমাদের জানতে হবে যে ফোর্স ব্যাপারটা কি বা বল ব্যাপারটা কি। ধরো একটা টেবিল আছে, টেবিলের উপর একটা বস্তু আছে, স্থির অবস্থায় বস্তু আছে। এই বস্তুটাকে এইখান থেকে সরিয়ে যদি আমি এইখানে আনতে চাই, কি করতে হবে? আমাদের ধাক্কা দিতে হবে, এটার উপর একটা ধাক্কা দিতে হবে। তো ধাক্কাটা দিলে এখান থেকে সরে গিয়ে এখানে যাবে। তার মানে এই ধাক্কা নামক প্রভাবটার কারণে বস্তুটা সরে যাচ্ছে। এই যে ধাক্কা নামক প্রভাবটাকেই বলবো আমরা ফোর্স। ধাক্কা নামক প্রভাবটার নামই হচ্ছে ফোর্স। অর্থাৎ ফোর্স বা বল এমন একটা প্রভাব যেটা স্থির বস্তুকে গতিশীল করে এর অবস্থানে পরিবর্তন করে। স্থির বস্তুকে গতিশীল করে এর অবস্থানে পরিবর্তন ঘটায়। দেখো, স্থির বস্তুটাকে ধাক্কা নামক প্রভাবের কারণে গতিশীল করে সামনের দিকে নিয়ে গিয়ে আগে এখানে ছিল এখানে নিয়ে গেল, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটলো। ওকে, আরেক টাইপের হতে পারে, মনে করো একটা ফুটবল খুব দ্রুত বেগে সামনের দিকে আসতেছে, এইদিকে আসতেছে, এইদিকে আসতেছে। আমি হাত দিয়ে ধাক্কা নামক প্রভাব দিয়ে এটাকে আটকাই দিলাম। অর্থাৎ গতিশীল বস্তুটাকে আমি ধাক্কা নামক প্রভাব খাটিয়ে স্থির করে দিলাম। এটাকেই বলবো আমরা ফোর্স। অর্থাৎ গতিশীল বস্তুকে কি করলাম? এমন একটা প্রভাব দিয়ে আমি ওটাকে আটকাই দিলাম, ওইটাকে বলবো আমরা ফোর্স। অর্থাৎ ফোর্স বা বল এমন একটা প্রভাব যেটা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে। এটাই হচ্ছে বল বা ফোর্স। ওকে, তো ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এফ দ্বারা। একক হচ্ছে, দেখো, একক 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 নিউটন। আমাদের নিউটন আঙ্কেল মূলত এই যে ফোর্স বা বল নিয়ে গবেষণা করে এখানে অনেক সূত্র আবিষ্কার করছে, যেগুলো আমাদের আজকে পড়াশোনা করতে হচ্ছে, আরও পড়াশোনা করব সামনে। অনেক মজার অনেক ছোটো ছোটো জিনিস আবিষ্কার করছে, অত কঠিন কিছু না, অনেক সহজ কিছু। তো কী বলে, ফোর্সের একক নিউটন। ফোর্সের একক নিউটন। পুরো পৃথিবীতে এটা চেনে, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই একক। পুরো পৃথিবীতে বলের একক নিউটন জানে। এসআই বা MKS একক যেটাকে বলা হয়। যাদের একক নিয়ে সমস্যা আছে, কখন কোন একক রূপান্তর করতে হবে, ঠিক আছে, যাদের এই সমস্যা আছে, এই ভীতি আছে, তারা একক রূপান্তর রূপণ কেমিস্ট্রি সার্চ করলেই সুন্দর একটা ভিডিও পেয়ে যাবে। ওখান থেকে একক নিয়ে যত ঝামেলা আছে সমাধান করতে পারবে। বলের একক নিউটন। বলের আরও একটা একক আছে, ডাইন। এটা হচ্ছে সিজিএস একক। বলের দুটো একক, MKS বা এসআই এককে নিউটন, সিজিএস এককে ডাইন। এখন আমরা দেখব বলের প্রকারভেদ, টাইপ অফ ফোর্স, প্রকারভেদ। দেখো, বল মূলত অনেক কয় প্রকার হয়। একটা স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। স্পর্শ আর অস্পর্শ ব্যাপারটাকে একটু পরেই বুঝতে পারবা। একটা অস্পর্শ, একটা অস্পর্শ। অস্পর্শ মানে স্পর্শ ছাড়া, অর্থাৎ টাচ করা ছাড়া। একটু উদাহরণ দিলে বুঝাই। আচ্ছা, দেখো, গ্রাভিটেশনাল ফোর্স, গ্রাভিটেশনাল ফোর্স হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলতে মহাবিশ্ব, অর্থাৎ পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সবগুলোকে বলা হয় মহাকর্ষ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু, হ্যাঁ, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল সেটাকে বলা হয় মহাকর্ষ বা গ্রাভিটেশনাল ফোর্স। ধরো, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ একটা কিন্তু বল আছে, একটা টান আছে, এদের মধ্যে একটা কিন্তু টান আছে, আকর্ষণ বল আছে, ফোর্স আছে। পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু টাচ, ওদের কিন্তু সংস্পর্শ লাগে নেই বা একসঙ্গে লাগে নেই, কিন্তু তবুও কিন্তু ওদের মধ্যে একটা বল আছে। এই যে স্পর্শ ছাড়াই যে বল সেটাকে বলে অস্পর্শ বল। এ কারণে বলা হয় মহাকর্ষ বল এক ধরনের অস্পর্শ বল, কারণ পৃথিবী এবং চাঁদের মধ্যে একটা বল আছে যেটা স্পর্শ ছাড়াই। এমনও হতে পারে চাঁদের সাথে সূর্যের,
একটা টান আছে যেটা মানে স্পর্শ ছাড়াই। এখানে বলা হয় গ্রাভিটেশনাল ফোর্স, অস্পর্শ এক ধরনের বল। আরেকটা আছে ম্যাগনেটিক বা চুম্বক। দেখো চুম্বক দুইটা চুম্বক আছে মনে করো, এটা একটা চুম্বক, ধরো এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক। এই দুটোকে যখন কাছাকাছি আনবো একে অপরকে কিন্তু আকর্ষণ করবে, টানাটানি করবে, স্পর্শ ছড়াই টানাটানি করবে। ওই যে টানটাকে বলবো আমরা অস্পর্শ বল। তার মানে ম্যাগনেটিক ফোর্স এক ধরনের অস্পর্শ বল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখানে একটা সুন্দর একটা তথ্য লিখে রাখো, গ্রাভিটেশনাল ফোর্স, গ্রাভিটেশনাল ফোর্সের চেয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ট্রিলিয়ন 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 গুণ বড়, 10⁻36 গুণ বড় না, বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এত বেশি, অর্থাৎ ট্রিলিয়ন 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 3টা ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। আরেকটা অস্পর্শ বল আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে কি, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যেমন একটা পরমাণু আছে, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন বা পজিটিভ চার্জ, কক্ষপথে থাকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভ এবং পজিটিভের যে আকর্ষণ সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দেখো এরা কিন্তু দূরে দূরে আছে, তবুও এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক ধরনের অস্পর্শ বল। তো এবার আমাদের স্পর্শ বলটা দেখতে হবে। স্পর্শ বল কন্টাক্ট মানে কি, একসঙ্গে লাগা, যেটা হাত স্পর্শ থাকবে, দুটার মধ্যে কি স্পর্শ থাকবে। স্পর্শ বলের উদাহরণ হচ্ছে টান বল। টান বল মানে কি, টানাটানি করতেছে, ওইটাই মনে করো টান বল। টান বল। ঘর্ষণ বল হতে পারে। তো টান বলের সময় কি স্পর্শ ছিল, বা দেখো এরকম একটা জিনিস মনে করো, এটা মনে করো দেওয়াল, এই যে একটা রশি আছে, রশি দিয়ে এখানে একটা কিছু একটা ঝুলানো আছে। এই যে বস্তুটা, ভারী জিনিসটা নিচের দিকে যাইতে হবে, কারণ নিচে পৃথিবী আছে, পৃথিবী সবসময় নিচের দিকে টানে, বস্তুটা নিচের দিকে যাইতে হবে, কিন্তু নিচের দিকে যাইতে পারবে না, কারণ ওই রশিটা সবসময় তাকে উপর দিকে একটা টানতেছে, সে নিচের দিকে যাইতে যাচ্ছে আর রশিটা উপর দিকে টানতেছে। এই টানটাকে বলবো আমরা টান বল। তো দেখো এদের মধ্যে একটা স্পর্শ আছে, সংযোগ আছে, এই কারণে এটাকে বলবো আমরা স্পর্শ বল। ফ্রিকশন বা ঘর্ষণ বল, ঘর্ষণ মানে ঘষাঘষি। স্প্রিং বল, তো দেখো প্রকারভেদ গেল। ফোর্স আরো কয় প্রকারের হয়, আরেকটা প্রকার হচ্ছে নিউক্লিয়ার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা নিউক্লিয়ার বল। নিউক্লিয়ার বলতে নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বল সেটাকে বলা হয় নিউক্লিয়ার বল। তো পরমাণু নিউক্লিয়াস মানে কি, এটা একটা পরমাণু, এটা কক্ষপথ অর্থাৎ সেল, আর এইটা মনে করো নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটন থাকে। কি থাকে, প্রোটন মানে পজিটিভ। প্রোটন থাকে, আর কি থাকে, নিউট্রন থাকে, নিউট্রন। আর কক্ষপথে কি থাকে, ইলেকট্রন, এরকম ইলেকট্রন থাকে। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে বল সেটাকে বলা হয় নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার ফোর্স। আমি একটু বাংলা ইংলিশ কম্বিনেশন করে পড়াই, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, মূল ব্যাপারটা বুঝলেই ক্লিয়ার। তো নিউক্লিয়ার বল মানে কি, নিউক্লিয়াসের বল। তো নিউক্লিয়াসের বল দুই ধরনের হয়, একটা আছে স্ট্রং নিউক্লিয়ার বল বা সবল, স্ট্রং মানে সবল নিউক্লিয়ার বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। রসায়নের মেইন টপিকে হচ্ছে এই সবল নিউক্লিয়ার বল এবং দুর্বল নিউক্লিয়ার বল।
আমরা রসায়ন পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিউক্লিয়ার বল সম্পর্কে জ্ঞান লাভ করা। তা আমরা এতদিন এত পড়াশোনা কী কারণে করতেছি? মূলত এই যে নিউক্লিয়ার বলটা নিয়েই আমাদের গবেষণার মেইন কাজ। মানে এখান থেকে বোম তৈরি করতে হবে, এটা তৈরি করতে হবে, ওটা তৈরি করতে হবে। এটা টপিকটা অনেক বড় একটা টপিক, জাস্ট তোমাকে এখানে ছোট্ট একটা বিষয় ধারণা নিয়ে রাখতে হবে, অল্প একটু করা আছে এখানে, কিন্তু টপিকটা অনেক বড়। নিউক্লিয়ার বল দুই প্রকার, একটা সবল মানে স্ট্রং, একটা কি দুর্বল। মানে এই যে নিউক্লিয়াসের মধ্যেই দুটো ব্যাপার, একটা স্ট্রং হবে, একটা দুর্বল হবে। এখন কোনটা স্ট্রং কোনটা দুর্বল আমরা একটু দেখি। শুধু আমি নিউক্লিয়াসটাকে রেখে দিলাম, এটা একটু মিশাই দেই। প্রথমে আমরা দেখব স্ট্রং নিউক্লিয়ার বলটা কি। এই যে এখানে দেখো নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, প্রোটন আর নিউট্রন আছে। এই যে প্রোটন দেখো পজিটিভ 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 পরস্পরকে কি করে, একই রকম চার্জ পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, দূরে সরে যাবে, বিকর্ষণ করে দূরে সরে যাবে। এখানে তো এদের বিকর্ষণ করে দূরে সরে যাওয়ার কথা, দূরে সরে গিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাওয়ার কথা। বাস্তবে তো কখনো নিউক্লিয়াস থেকে এরা বেরিয়ে যায় না। তার মানে কি এমন ঘটে যে এরা এখানে থাকে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু বেরিয়ে তো যায় না, নিউক্লিয়াসে তো থাকে, নিউক্লিয়াসে কাঁপাকাঁপি করতে করতে থাকে। হ্যাঁ, এখানে এমন একটা বল আছে যে বলটার কারণে এরা বাইরে বেরিয়ে যেতে পারে না। চতুর্দিকে একটা বল আছে, মানে এই যে নিউট্রন, এই যে নিউট্রন এবং প্রোটন অর্থাৎ পজিটিভ এবং নিউট্রনের মধ্যে একটা শক্তিশালী বল আছে, একটা শক্তিশালী বল আছে। এই কারণে কি হয়, এরা কখনো বাইরে বেরিয়ে যেতে পারে না। পজিটিভ অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল, শক্তিশালী বল, সেটাকে বলা হয় সবল নিউক্লিয়ার বল। অর্থাৎ প্রোটন এবং কি নিউট্রনের মধ্যে, প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বল, সেটাকে বলা হয় সবল নিউক্লিয়ার বল। যে বলটা খুবই পাওয়ারফুল বা শক্তিশালী, স্ট্রং। যদি কোনোভাবে এটাকে আমি ভাঙতে পারি, কোনোভাবে যদি এদের বলটা অর্থাৎ এদের মধ্যে যে বলটা আছে সেই বলটাকে যদি কোনোভাবে আমি ভাঙতে পারি, এখান থেকে অনেক শক্তি পাওয়া যায়। কারণ এদের মধ্যে অনেক বল ছিল, বেশি বল দিয়ে, মানে এখানে অনেক শক্তিশালী একটা বল আছে, ওই জায়গাটা ভাঙলেই অনেক শক্তি বের হবে। স্ট্রং ফোর্সটাকে যদি আমরা কোনোভাবে ব্রেক করি, এখানে কি হিউজ এনার্জি বের হবে, হিউজ এনার্জি বের হবে, রিলিজ হবে। এটা নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা আছে, তোমাকে বললাম এটা নিয়েই আমাদের যত পড়াশোনা রসায়নে, এটা নিয়ে আমাদের হায়ার লেভেলে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এদের শক্তিশালী বলটাকে ভাঙলে আমাদের হিউজ এনার্জি পাবো। তো ধরো এটা আছে তোমার ইউরেনিয়াম, একটা আছে ইউরেনিয়াম একটা পরমাণু আছে, পরমাণুর নিউক্লিয়াসটা এরকম একটা নিউক্লিয়াস আঁকলাম। এখানে 92টা এরকম পজিটিভ আছে, 92টা, অতগুলো দেখানো সম্ভব না, এখানে ধরে নাও 92টা আছে। আর নিউট্রন আছে অনেকগুলো। নিউট্রন মানে নিরপেক্ষ, নিউট্রন মানে কি নিরপেক্ষ। এদের মধ্যে যে বলটা আছে, এদের মধ্যে যে বল, সেটা স্ট্রং নিউক্লিয়ার বল বা সবল নিউক্লিয়ার বল আছে। এই সবল নিউক্লিয়ার বলটাকে একটা নিউট্রন কণা, অর্থাৎ এই যে এরকম একটা নিউট্রন কণা দিয়ে যদি ধাক্কা দেই, এটা কিন্তু ভেঙে যায়। এটা কি হয়ে যায়, ভেঙে যায়। তো ভেঙে গেলে কি হবে, এখানে যদি স্ট্রং শক্তিশালীভাবে ছিল, ভেঙে গেলে হিউজ এনার্জি উৎপন্ন হবে। যখনই ভেঙে যাবে তখন একটা হিউজ এনার্জি উৎপন্ন হবে, তো অনেক শক্তিশালী একটা বিস্ফোরণ হবে। ঠিক আছে, ইউরেনিয়াম ভাঙলে যে বলটা পাওয়া যায় ইউরেনিয়াম ভাঙলে যে শক্তিটা পাওয়া যায়, অনেক হিউজ যে শক্তিটা পাওয়া যায়, সেটা কেন হয়, স্ট্রং নিউক্লিয়ার বল ভাঙার কারণে হয়। সো এতটুকুই ধারণা রাখলে হবে। এখানে একটা জাস্ট কিসের উদাহরণ দিয়েছিলাম, ইউরেনিয়াম মনে রাখতে হবে, ইউরেনিয়ামের ভাঙন। ইউরেনিয়াম ভাঙে কিন্তু বোমা তৈরি করা হয়। কি বোমা, পারমাণবিক বোমা, অ্যাটমিক বোমা। আর এখানে মনে রাখবে যে প্রোটন আর নিউট্রনের মধ্যে সর্বনিম্ন দূরত্ব যদি 10⁻15 হয়, 10⁻15 মিটার হয়, তখন স্ট্রং নিউক্লিয়ার বলটা কাজ করে। একটু ধারণা, একটু তথ্য দিয়ে রাখো, জেনে রাখো। এটা নিয়ে হিউজ পড়াশোনা আছে, এনাফ। 10⁻15 মিটার সবল নিউক্লিয়ার বলের ক্ষেত্রে।
এবার দেখো দুর্বল নিউক্লিয়ার বল ব্যাপারটা কি। দুর্বল নিউক্লিয়ার বল ওই নিউক্লিয়াসের এই ব্যাপার যে এদের মধ্যে একটা স্ট্রং বল আছে, কিন্তু এদের মাঝখানে প্রোটন এবং নিউট্রনের মাঝখানে আরেকটা ছোট বল আছে, অল্প অল্প পরিমাণে একটা বল আছে, এটাকে বলা হয় দুর্বল নিউক্লিয়ার বল। এদের মধ্যে নিজেদের মধ্যে একটা কি আছে, উইক ফোর্স আছে, যেটাকে বলে দুর্বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। তো মাঝে মধ্যে দেখো এই যে পজিটিভ বা প্রোটনটা হয়ে যায় কি নিউট্রন, নিউট্রনটা হয়ে যায় প্রোটন, প্রোটন হয়ে যায় নিউট্রন, নিউট্রন হয়ে যায় কি প্রোটন, মানে কনভার্ট হয় প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন। যখন হয় এই কনভার্ট হওয়ার সময় একটা জিনিস উৎপন্ন হয়, প্রোটন নিউট্রন কনভার্ট হওয়ার সময় একটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়। প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন কনভার্ট হওয়ার সময় একটা ইলেকট্রন উৎপন্ন হয়, সেটা খুবই দ্রুতগামী, খুব দ্রুত দৌড়ায়, যেটার ভর শূন্য, এত দ্রুত দৌড়ে যেটার আমরা ভর ওয়েট করতে পারি না, মাপতে পারি না। হ্যাঁ, ওই ইলেকট্রনটার ভর শূন্য, আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এক ধরনের ইলেকট্রন উৎপন্ন হয়। ওই ইলেকট্রনটাকেই বলা হয় বিটা রে। তোমরা পড়ো নি বিটা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ওই বিটা রশ্মি হচ্ছে এটা। তো বিটা রশ্মি এক ধরনের ইলেকট্রন যেটা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয়? প্রোটন নিউট্রনের কনভার্টারের কারণে হয়। আর এই যে যখন বিটা রে উৎপন্ন হয়, তখন এই যে এখানে দুর্বল বন্ধনটা এখানে ভূমিকা পালন করে। ওকে, তার মানে দুর্বল নিউক্লিয়ার বল মানে কি অনেক দুর্বল মানে উইক। এখানে কিসের উদাহরণ দিয়েছিলাম? বিটা রশ্মির, বিটা রশ্মি এক ধরনের ইলেকট্রন যেটার চার্জ নেগেটিভ, যেটার ভর শূন্য। কেন শূন্য? অনেক দ্রুতগামী যেহেতু, তাই। আর এর একটা রেঞ্জ মনে রাখবা, এটার রেঞ্জ আছে 10⁻18 পর্যন্ত, 10⁻18 মিটার পর্যন্ত। প্রোটন এবং নিউট্রনের দূরত্ব 10⁻18, অর্থাৎ খুবই কাছাকাছি আসলে এই বন্ধনটা, মানে এই বলটা কাজ করে। তো প্রকারভেদ কয় প্রকার? স্পর্শ বল, অস্পর্শ বল, নিউক্লিয়ার বল। স্পর্শ বল এই কয় প্রকার না, অস্পর্শ বল এই কয় প্রকার, স্পর্শ বল এই কয় প্রকার, নিউক্লিয়ার বল সবল আর দুর্বল, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এখন এই কয়েকটার মধ্যে মৌলিক কিছু বল আছে, অর্থাৎ হ্যাঁ, দেখো এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে মৌলিক বল বলা হয়। মৌলিক বলে আমরা অন্তর্ভুক্ত করব, এটাকে মৌলিক বলের অন্তর্ভুক্ত করা হয়, এটাকে করা হয় এবং এটাকে করা হয়। অর্থাৎ এই চারটা বল হচ্ছে মৌলিক বল। একটু আমরা সুন্দরভাবে লিখে রাখি, মৌলিক বল। আচ্ছা, এখানে দেখে দিই মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। আচ্ছা, আলাদা দেখি 4 প্রকার। একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। মৌলিক বল, মৌলিক মানে কি? যেটা স্বাধীন, যে বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, মৌলিক বল। 4 প্রকার। একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। মহাকর্ষ মানে কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল, সেটাকে বলা হয় মহাকর্ষ বল। যেমন পৃথিবী চাঁদ হতে পারে, চাঁদ সূর্য হতে পারে, সূর্য পৃথিবী হতে পারে। তোমার সাথে আমার যে বল, সেটাও হচ্ছে মহাকর্ষ বল, কারণ তো আমরা মহাবিশ্বের মধ্যে তো দুটো বস্তু নাকি। তোমার সাথে আমার যে বল, সেটাও কি মহাকর্ষ বল। যদিও তুমি আছো ওই ওদিকে, আমি আছি এখানে। তো কিভাবে আমাদের বল আছে? আমাদের মধ্যেও কিন্তু একটা বল আছে, কিন্তু এই বলটার পরিমাণ খুবই নগণ্য, 0.0000 এরকম হাজারটা জিরোর পর 1। মানে আমাদের মধ্যে বল আছে যে বলটার পরিমাণ অতি নগণ্য। আমাদের মধ্যে একটা আকর্ষণ আছে, যে আকর্ষণটা অতি নগণ্য। ওকে, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল, যেটা খুবই দুর্বল। যাই হোক, তারপর কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তাড়িৎ চুম্বক বল। দুর্বল নিউক্লিয়ার বল। সবল নিউক্লিয়ার
বল। সব থেকে শক্তিশালী যে বল, মৌলিক বলের মধ্যে সব থেকে শক্তিশালী যে বল সবল নিউক্লিয়ার বল, এটা সব থেকে স্ট্রং শক্তিশালী। তার চেয়ে কম শক্তিশালী হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল। না, এখানে একটা ক্রমটা একটু এলোমেলো আছে, দুর্বল নিউক্লিয়ার বলটা একটু উপরে লিখি, এখানে তাড়িৎ চুম্বক বলটা লিখি, তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বকীয় বল। এইখানে দুর্বলটা লিখি একটু বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে। কিভাবে মনে রাখবো কি আছে এখানে একটু পরে বুঝতে পারবা। দেখো, চারটা মৌলিক বলের মধ্যে সব থেকে স্ট্রং হচ্ছে সবল নিউক্লিয়ার বল, তার থেকে একটু দুর্বল হচ্ছে তাড়িৎ চুম্বক বল, তার থেকেও দুর্বল দুর্বল নিউক্লিয়ার বল, সব থেকে দুর্বল মহাকর্ষ বল। তার মানে সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষের চেয়ে একটু শক্তিশালী হচ্ছে দুর্বল, এর চেয়ে একটু শক্তিশালী হচ্ছে তাড়িৎ চুম্বক বল, তাড়িৎ চুম্বক বলের চেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয়ার বল। ওকে, এই ক্রমটা একটু মনে রাখতে হবে, এইভাবে ক্রমটা মনে রাখতে হবে। ম দু তা স, এটা সব থেকে উইক, সব থেকে কি উইক, এটা সব থেকে স্ট্রং। ক্রমটা একটু অবশ্যই মনে রাখতে হবে। এখন আমাদের আলোচনার মূল মধ্যমণি, মূল শিরোমণি, আমাদের আলোচনার প্রধান বক্তা নিউটন আঙ্কেলের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি একটু দেখি। ধরো একটা বস্তু আছে টেবিলের উপর, স্থির অবস্থায় আছে, এম ভরের, এম ভরের একটা বস্তু টেবিলের উপর স্থিরভাবে আছে। ওটাকে যদি কেউ কোনোদিন টাচ না করে বা ওর গায়ে যদি খুব জোরে বাতাস না লাগে, কিছু না হয়, ওই স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে। অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ যদি না করা হয়, ওই স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, চিরকাল স্থির থাকবে। তো বাইরে থেকে বল প্রয়োগ না করা বলতে কি বোঝায়? বল যদি আমাদের জিরো রাখি, বল যদি জিরো রাখি মানে বাইরে থেকে যদি বল টল প্রয়োগ না করি, স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, এর সামনের দিকেও যাবে না, পিছনের দিকে যাবে না, কোনো বেগ থাকবে না, কোনো বেগ থাকবে না। বেগ থাকবে না মানে কি? ত্বরণ শূন্য। বেগ থাকবে না মানে কি? ত্বরণ শূন্য। ত্বরণ মানে কি? ত্বরণ শূন্য বললাম যে ত্বরণ মানে কি? তো ধরো আমি যেটা বারবার বলি, সবাইকে বলি, সবসময় বলি, এর আগের অধ্যায়ে বলছি, আজকে বলি, তুমি মোটরসাইকেল চালাচ্ছ, পিপ পিপ পিপ, হ্যাঁ, সময়ের সাথে সাথে দেখো মোটরসাইকেলে তুমি স্পিডটা বাড়াচ্ছ, পিক আপ টানতেছো, মানে কি সময়ের সাথে সাথে তোমার স্পিডটা বাড়তেছে, এটাকে বলে ত্বরণ। তোমার মোটরসাইকেল একটা বেগ আছে, তুমি সুন্দরভাবে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু আরও বেগ বাড়ানোর জন্য তুমি পিক আপ টানলা, সময়ের সাথে আরও বেগ বাড়াইলে, খুব স্পিড, তুমি প্রথম চালাচ্ছ 50-এ, সামান্যভাবে 50-এ যাচ্ছ, কিন্তু পিক আপ টানার সাথে সাথে 50 থেকে আস্তে আস্তে 60, তারপর 80, তারপর 100, এভাবে বাড়তেছে। এই সময়ের সাথে যদি স্পিড যদি বাড়ে, সেটাকে বলবো ত্বরণ। সময়ের সাথে স্পিড বাড়াকে কি বলবো আমরা? ত্বরণ। বাড়তেই হবে, অবশ্যই বাড়তে হবে, তখন বলবো আমরা ত্বরণ। বা সময়ের সাথে সাথে ত্বরণ আস্তে আস্তে কমে, আগে ছিল 50, তারপর 40, তারপর 30, এই যে বাড়া কমাটাকে বলা হয় ত্বরণ। আর যদি তুমি 50 বেগে যাচ্ছ, বাড়তেছো না, কমতেছো না, তার মানে কি? ত্বরণ হচ্ছে না, বাড়তেছো না, কমতেছো না, ত্বরণ হচ্ছে না, ত্বরণ শূন্য, বাড়তেছো না, কমতেছো না, মানে কি? ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। এখানে কি? এখানে তো বেগে নাই, এখানে যাচ্ছেও না, আসতেওছো না, বেগ বাড়া কমা তো দূরে কথা, তার মানে কি? ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, কখন? যদি বল শূন্য হয়, মানে বাইরে থেকে বল দেওয়া না হয়, ঠিক আছে, বাইরে থেকে যদি বল না দেওয়া, স্থির বস্তু চিরকাল স্থির থাকে। আরেকটা ব্যাপার আছে, ধরো একটা বস্তু, এমভরে একটা বস্তু, এটাকে ফিকা মারলাম আর কি, উপরে ঢিল মারলাম, এটা গতিশীল বস্তু, স্থির ছিল। গতিশীল বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, যদি বাইরে থেকে কোনো বাধা টাধা না পায়, বাধা যদি না পায়, চিরকাল যে বেগে ঢিল মারলাম সেই বেগে চিরকাল চলতে থাকবে, চিরকাল চলতে থাকবে। তার মানে বাইরে থেকে বাহ্যিক কোনো বল না পেলে গতিশীল বস্তু চিরকাল কি হয়? গতিশীল থাকে। মানে বাইরে থেকে বল, মানে কি F = 0, বাইরে থেকে কোনো যদি বল না পায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ওকে,
তো গতিশীল মানে কি, যে বেগে যাচ্ছে সমান বেগে যাবে, মানে 50 বেগে যাচ্ছে, মানে মোটরসাইকেলের মতো 50 বেগে যাচ্ছে, সারা জীবন 50 বেগেই চলতে থাকবে, বাড়বেও না কমবেও না। তার মানে কি, ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য, এখানেও ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, কখন? বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে। তার মানে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে, একদম স্বাভাবিকভাবে। সারা জীবন স্থির বস্তু স্থির থাকে দেখছি আমরা, গতিশীল বস্তু গতিশীল থাকে, কিন্তু এটা তো আমরা দেখি নাই, গতিশীল বস্তু গতিশীল থাকে। একটু একটু বাইরে ধারণা দিই, মনে করে একটা ক্রিকেট বল উপরের দিকে ঢিল মারলাম, এটা তো সারা জীবন এই বেগে যাওয়ার কথা ছিল, সারা জীবন যে বেগে ঢিল মারলাম ওই বেগে যাওয়ার কথা ছিল, কিন্তু মাটির দিকে কেন পড়ে, মাটির দিকে কেন পড়তেছে, এটা মনে করি পৃথিবী, কেন পড়তেছে? তো দেখো, এই বস্তুটাকে ঢিল মারলাম, এখানে কিন্তু বাইরের বাধা আছে, বাহ্যিক বল আছে, বাইরে থেকে বলটার বাধা আছে, এই বেগে যাচ্ছে, এখানে বাতাস কিন্তু বাধা দিচ্ছে, বাতাসের কণাগুলো কি করতেছে, ওইটাকে কিন্তু বাধা দিচ্ছে, আস্তে 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 বেগ কমে যাবে, বেগ কমে গিয়ে মাটিতে পড়ে যাবে। এই বাতাসের বাধার পরেও আরও একটা বাধা আছে, এই যে পৃথিবী সবসময় কেন্দ্রের দিকে সব কিছুকে টানে, পৃথিবী এদিকে আয়, এদিকে আয়, যখন যাচ্ছে বলে এদিকে আয়, কোথায় যাচ্ছে এদিকে আয়, পৃথিবী অর্থাৎ মেরু থেকে সব কিছুকে টানে, মেরু বরাবর সব কিছুকে আকর্ষণ করে, এই যে মেরু মানে কেন্দ্র। তো বলটা ঢিল মারলাম, চিরকাল উপরের দিকে যাওয়ার কথা ছিল, সমান বেগে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এর টান এবং এর বাধার কারণে বস্তুটা কি হয়েছে, এক পর্যায়ে এইভাবে যাইতে 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 এইভাবে পড়ে যায়, স্থির হয়ে যায়। যদি এই বাতাসের বাধা এবং পৃথিবীর টান না থাকতো, এটা কিন্তু চিরকাল স্থিরভাবেই গতিশীলভাবেই যাইতে থাকতো। যেমন মহাকর্ষ, মানে মহাকাশে যখন রকেটগুলো চলে, এগুলো কিন্তু সমান বেগে যায়, কখনো স্পিড বাড়েও না কখনো কমেও না, যদি বাইরে বাধা টাধা, মানে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়। এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল, সমান বেগে চলতে থাকবে। সেখান থেকে দুটো জিনিস শিখলাম, বল শূন্য, ত্বরণ কি শূন্য। এখানে নিট কথাটা একটু মনে রাখতে হবে, নিট, এনইটি, নিট। তার নিউটনের প্রথম সূত্রে এফ নিট, অর্থাৎ ফোর্স, নিট ফোর্স জিরো, নিট ত্বরণ জিরো। নিট কি একটু পরে জানতে পারবা, নিট মানে মনে রাখো পার্থক্য, বলের পার্থক্য জিরো, ত্বরণের পার্থক্য জিরো। বোঝা গেল, বোঝা গেল। এই যে এই পুরো টপিকটাকে বলা হয় ল অফ ইনারশিয়া। পুরো টপিকটাকে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল, এটাকে বলা হয় ল অফ ইনারশিয়া, ল অফ ইনারশিয়া। ইনারশিয়া মানে হচ্ছে জড়তা, জড়তা অর্থাৎ জড়তার সূত্র বলা হয়। তো জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, ওই ভরটা নিয়ে, হ্যাঁ, স্থির বস্তু চিরকাল এইরকম ভারী জিনিস, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এটাকে বলা হয় জড়তা। এখানে এটাকে বলা জড়তার সূত্র, ল অফ ইনারশিয়া। তা নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? জড়তার সূত্র পাওয়া যায়, জড়তার ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। জড়তা মানে কি? স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল। জড়তা কিসের উপর নির্ভর করে? ওই যে ভরের উপর, বস্তুটা ভরের উপর নির্ভর করে, বস্তুটা কতটুকু ভারী সেটার উপর নির্ভর করে, বস্তুটা কতটুকু ভারী সেটার উপর নির্ভর করে। জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট। জড়তার সংজ্ঞাটা কি? জড়তার সংজ্ঞাটা আছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল। গতিশীলের ইংলিশ হচ্ছে ডাইনামিক। ল অফ ইনারশিয়া বা জড়তার সূত্র। ওকে মিশাবো? ওকে 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 ওকে। এখন দেখো নিট ব্যাপারটা কি? নিট, এফ নিট, এ নিট দিলাম, নিট ব্যাপারটা কি? নিট মানে পার্থক্য আছে, এফ নিট ইকুয়াল 0 নিউটনের ফার্স্ট লতে। নিট ব্যাপারটা একটু দেখো, এই যে একটা বস্তু আছে, এদিকেও মনে করে একজন টানতেছে 5 নিউটন বলে, রশি দিয়ে টানতেছে, এই বস্তুটাকে এই পাশে মনে করে কেউ টানতেছে 3 নিউটন বলে। তো কোন পাশের টানটা বেশি? এই পাশের টানটা বেশি, বেশি বলে টানতেছে, এটা কম বলে টানতেছে। তো বস্তুটা কোন দিকে সরে যাবে? এই দিকে সরে যাবে, এইদিকে একটু সরে যাবে। এই যে টানাটানির পার্থক্যটাকে বলা হয় নিট। নিট, হ্যাঁ, টানাটানির পার্থক্য কি বলা হয়? নিট। অর্থাৎ কোন দিকে সরে যাবে? এই দিকে সরে যাবে, কারণ এই বেশি বলে টানতেছে। মানে এটা বড়, এটা কি ছোট, অর্থাৎ 5 নিউটন বড়, 3 নিউটন আছে, সরে যাবে এই দিকে।
যেদিকে বল বেশি সেদিকে সরে যাবে, যেদিকে বল বেশি সেদিকে সরে যাবে। এটাকে যদি আমি F1 দিতাম, এটাকে যদি F2 দ্বারা প্রকাশ করতাম, তার মানে কীভাবে লেখা যেত? F2 গ্রেটার দেন F1। যেদিকে বল বেশি সেই দিকে সরে যাবে, অর্থাৎ বস্তুটা সরণ মানে কোন দিকে সরে যাবে? এই দিকে সরে যাবে, এই দিকে। এটাকে বলা হয় নিট। নিট 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 কোন দিকে? এই দিকে। নিট এই দিকে, বা বাংলায় বলা হয় লব্ধি। লব্ধি বয় লব্ধি, নিট বা লব্ধি। এই নিট বা লব্ধি। ধরো এবার এবার এরকম, এটা একটা বস্তু এই দিকে মনে করো টানতেছে, এই দিকে মনে করো টানতেছে। এটা মনে করো F1, এটা F2। ধরো F1টা বড়, F2টা ছোট, তো কোন দিকে নিট নিট কোন দিকে হবে? এইদিকে হবে নিট, এদিকে সরে যাবে নিট। নিট নিট ফোর্স এদিকে হবে, কারণ এদিকটা বড়, এদিকটা বড়। যদি এরকম হইতো, এটা F1, এটা কি F2। এবার F2টা বড়, F2টা বড়, F1টা ছোট। F2টা বড়, F1টা ছোট, তো নিট কোন দিকে হবে? এদিকে হবে, এইদিকে নিট হবে, এদিকে হবে, এদিকে। আর যদি যদি কখনো যদি কখনো যদি কখনো যদি কখনো এদিকে মনে করো F2 বলে টানতেছে, এদিকে মনে করো F1 বলে টানতেছে, এইটার টান এটার টান দুই পাশের টানটা সমান, ঠিক হয়ে যাবে। এটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, তার মানে নিট কি হবে? ওইখানে থাকবে, তার মানে নিট শূন্য হয়ে যাবে। নিট কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। নিট কি হয়ে যাবে? শূন্য। নিট বা লব্ধি শূন্য হয়ে যাবে। যদি কোনো দিকে না সরে সেটাকে বলবো নিট বা লব্ধি শূন্য। যখন দুই পাশের টানটা সমান সমান হয়ে যাবে, তখন ওই ফোর্সগুলোকে বলা হয় সাম্য বল। সাম্য বল, দুই পাশের বল যদি সমান হয় সেটাকে বলবো আমরা সাম্য বল। তার মানে দেখো এই পাশে দুই পাশে বলটা সমান, সেটাকে বলবো আমরা কি? সাম্য বল। যদি যে কোনো এক পাশের বলটা বেশি হয়ে যায় সেটাকে বলবো আমরা অসাম্য বল। অসাম্য বল। সাম্য বলের নিট কত? 0, লব্ধি কত? 0। এই যে এফ নিট দ্বারা মূলত এই যে টানাটানির পার্থক্যটা বুঝেছে। নিট বলের পার্থক্য কখন 0 হবে? নিট বলের পার্থক্য কি হবে? 0 হবে। এই যে নিট, এফ নিট ইকুয়াল 0। ওকে, দেখ এইরকম কিছু একটা এখানে আছে, যেটা আমাদের সামনে অনেক পড়াশোনা আছে, সবগুলো আমরা পড়বো। অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক সলভ করতে হবে। নিউটন আঙ্কেল আমাদের অনেক কিছু আবিষ্কার করে দিয়ে গেছে, যেগুলো আমাদের এখন বসে বসে পড়তে হবে। সো আজকে এতটুকু থাক, অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেল। এরপরে লেকচারে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র। মূলত নিউটনের 3টে সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্র, সব থেকে মেইন যে সূত্র, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। যে সূত্রটা কখনো মিস দেওয়া যাবে না। এ টপিকটা মিস দিলেও সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় টপিকটা অর্থাৎ দ্বিতীয় সূত্রটা কখনোই মিস দেওয়া যাবে না, কারণ ওইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল পড়া, নিউটনের দ্বিতীয় সূত্র। ওখানে আমরা একটা সূত্র বানাবো, এফ সমান সমান এম এ, যেটা তোমরা সবাই জানো, এফ সমান সমান এম এ। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, প্র্যাকটিস করো, একটু বই পড়ো, দেখো বুঝো কিনা, আর গাণিতিক সমস্যা সমাধান বই কিনে প্র্যাকটিস করা শুরু করো। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানিয়ে দাও। রসায়ন পদার্থের যাবতীয় ভিডিও পেতে, রসায়নের যাবতীয় ভিডিও পেতে প্লে লিস্টগুলো চেক করো, দেখা যাবে তোমাকে আর প্রাইভেট পড়তে হবে না। জাস্ট প্লে লিস্টগুলো চেক করো, সবগুলো ভিডিও সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।